কতদিন পর লাগতেছে ক্লাস নিতে, বিশাল বন্ধ গেছে। তখন আর কোনো ইয়ে নাই, এটা তো অলরেডি আমাদের টাইম দেওয়া হয়েছে। ও ওই দিনে বুস্টার ডোজ দিয়ে দিবে। হয়তো ফাইজার আর মডার্নাতে ভালো ব্যথা, এটাতে তোমার বেসিক্যালি দেখবে যে ফাইজার আর মডার্না দেওয়ার পরে ইয়েদের বেশি জ্বর উঠে। কি কি রে আরিয়ানের জীবনটা খালি চিন্তা করে। ওকে, তো সবাইকে এখানে সামনে খেয়াল করো, তোমাদের পালসিকো টেকনিকের যে ভিডিওটা দেওয়া হয়েছিল এটা সবার দেখা হয়েছে না? কারো বাকি আছে ভিডিওটা দেখা পালসিকো টেকনিকের? শেষ না? এখনো দেখো নাই কেন? এটা তো অনেক আগে দেওয়া হয়েছে, এটা তো না দেখলে পরে আজকের ক্লাসে নরমালি সামারাইজ করতাম, আর নইলে পরে তো সময় চলে যাবে বেশি। কি ওকে, সবাই একটু তোমাদের লেকচার কপিটা বের করে ফেলো। আচ্ছা, তো তোমাদের এই পালসিকো টেকনিকের ওই লেকচারটার মধ্যে আমরা যেই জিনিসটা নিয়ে মেইনলি ডিসকাস করছিলাম যে হাউ টু অ্যাকচুয়ালি মেজার ডিসটেন্সেস টু ফার অ্যাওয়ে অবজেক্ট, যে আমাদের কয়েকটা স্পেসিফিক অ্যাপ্লিকেশনের জন্য এই টেকনিকটা ইউজ করা হয়। কেমন কেমন ব্যাপার, যে ফার্স্ট অফ অল মনে করো যে আমার থেকে শারিয়ারের ডিসটেন্স কতটুকু আছে, এটা তো এমনিতে তো একটা গেস করা যায় যে কতটুকু ডিসটেন্স দূরে আছে। এন্ড এটা কি হলো, তনয় আসে নাই? আফিফ কি ভ্যাকসিন দিতে গেছিল না? আগে দেওয়া শেষ। তো এখন এখানের মধ্যে দেখো কাজটা কি, যে পালসিকো টেকনিকের মেইন প্রিন্সিপালটা কেমন। আমি কোন একটা ওয়েভ এমিট করব, ঠিক আছে? পালস বেসিক্যালি কি, পালস জাস্ট ওয়ান কমপ্লিট ওয়েভ এরকম, বা একটা ওয়েভ আমরা যে এমিট করব, তো এটা করলে পরে কাজটা কি হবে, আমি একটা ওয়েভ এমিট করলাম, ওইটা এমিট করার পর দেন রিসিভ করার আগ পর্যন্ত, ঠিক আছে? ওয়ান্স আই এমিট আ ওয়েভ, ওই ওয়েভ এমিট করার পর থেকে মনে করো টাইমার স্টার্ট করলাম, দেন ওইটার পরে রিফ্লেক্ট করে আমার কাছে যে ফেরত আসবে, তো এটা আসতে আসতে কতক্ষণ সময় লাগতেছে ওইটা আমরা রেকর্ড করি। তো এটা কি এই টাইমের মধ্যে, যে এটা বেসিক্যালি ইকো মেথড, যেটা আমরা পড়ছি ও লেভেলসে থাকতে সময়, যে ইকোর কাজটা কি, ওই সময় কি করে, কতটুকু ডিসটেন্স কভার করে, ওয়াসিউর এমিটার থেকে রিফ্লেক্টিং সারফেস পর্যন্ত যে ডিসটেন্স, হ্যাঁ, এমিটার থেকে রিফ্লেক্টিং সারফেস পর্যন্ত যে ডিসটেন্স, তো এই পালসিকো টেকনিকের মধ্যে কতটুকু ডিসটেন্স কভার করে, আমরা যে টাইমটা রেকর্ড করতেছি এই টাইমের মধ্যে এই ডিসটেন্সটা সে যাবে এন্ড অলসো কি করবে, ফেরত আসবে।
তো এখন এখানের মধ্যে আমাদের স্পেসিফিক কয়েকটা টার্ম আছে যেটা আমরা ওয়ার্কশিট থেকে দেখবো, এগুলো তোমাদের ওই বুকলেট থেকেই ছোট করে ওয়ার্কশিট বানানো, তাহলে যেন তোমাদের কয়েকটা ব্যাপার বুঝতে পারো যে এখানের মধ্যে স্পেসিফিক কয়েকটা জিনিস আছে। একটা ব্যাপার হলো কি পালস ডিউরেশন কি জিনিস, দেন পালস রেঞ্জ বলতে কয়েকটা ব্যাপার আছে। তো এরকম জিনিসগুলো নিয়ে আমরা কথা বলার জন্য এই ওয়ার্কশিটটা আজকে দেখাই দিব আর কি, ঠিক আছে? ওই ভিডিওটার মধ্যে ওয়ার্কশিট ছিল না, সো ওই জিনিসটা আমরা আবার ক্লাসের মধ্যে সামনাসামনি করাই দেব, তাহলে যেন পুরোপুরি ক্লিয়ার হয়ে যায়, কারো কোনো কোয়েশ্চেন থাকলে পরে তখন কনফিউশনটা ক্লিয়ার করতে পারবে। তো এখানের মধ্যে কাজটা কি, ওয়েভটা এমিট করলাম এমিটার থেকে, দেন রিফ্লেক্টিং সারফেস পর্যন্ত যে এই ওয়েভটা এমিট করে দিছি, এই ওয়েভ এমিট করার পরে আর নতুন কোনো ওয়েভ ছাড়তেছে না, এই ওয়েভ এমিট করে দিয়ে আমরা বসে আছি। কিসের জন্য বসে আছি? ফর দা রিফ্লেকশন টু রিটার্ন, ঠিক আছে? যে রিফ্লেকশনটা রিটার্ন করবে, দেন আমরা ওটাকে কি করব, ডিটেক্ট করার পরে উই উইল ক্যালকুলেট দা ডিসটেন্স। তো এখানের মধ্যে একটা ব্যাপার আছে, একটা সবচেয়ে কমন কোয়েশ্চেন এমন যে কি করা হয় এই পালসিকো টেকনিকের মধ্যে, তুমি কন্টিনিউয়াসলি তোমার লেজার লাইটটা কি করে রাখবা না, পয়েন্ট করে রাখবা না, তুমি কি করবা লেজার লাইটটা থেকে লেজার এমিট করে, ও আচ্ছা কানে ইয়ারফোন দিয়ে কিছুই শুনে, আচ্ছা আজানটা শেষ হোক এরপর আমরা কন্টিনিউ করতেছি। শেষ না, আরেকটা শুরু করছি। ওকে, সো এখন আমরা যে ব্যাপারটা নিয়ে কথা বলতেছিলাম কি জিনিস, যে পালসিকো টেকনিকের প্রিন্সিপালটা। তো এখানের মধ্যে একটা কথা বলতেছিলাম কি, যে আমরা কিন্তু কন্টিনিউয়াসলি ওয়েভ এমিট করতে থাকবো না, আমরা কি করব একটা পালস এমিট করার পরে উই উইল ওয়েট। কেন ওয়েট করব? যেন রিফ্লেকশনটা ফেরত আসার কি পায়, সময় পায়। আমরা যদি কি করি কন্টিনিউয়াসলি এরকম ওয়েভ এমিট করতে থাকি, তো তখন কিন্তু আমরা আসলে কনফিউজ হয়ে যাব যে কোন রিফ্লেকশনটা কোন এমিটেড ওয়েভের জন্য আসছে, ঠিক আছে? তো অনেক সময় এই কোশ্চেনটা তারা করে, যে এখানের মধ্যে প্রথম কোশ্চেনে দেখো ফার্স্টে কি বলতেছে, যে সার্ভেয়ার সামটাইমস ইউজ লেজার রেঞ্জ ফাইন্ডার্স টু মেজার দ্য ডিসটেন্স টু অবজেক্টস সাচ এজ বিল্ডিংস এন্ড ট্রিজ। যে মনে করো এরকম জমি মাপার জন্য অনেকজন কি করে, এরকম বিশাল একটা ফিল্ডের মতো এমন জায়গা, তো এখান থেকে কোন একটা গাছ কত দূরে আছে বা কোন একটা বিল্ডিং কতটুকু দূরে আছে, ওটা কি করে রেঞ্জ ফাইন্ডার দিয়ে তারা বের করে। তো এটা টেপ মেজার দিয়ে, যে মেজারিং টেপ দিয়ে বের করা যায়, ইয়েস, বাট ওটা কি অনেক লম্বা একটা সময় লেগে যায়। তো এর জন্য রেঞ্জ ফাইন্ডার ইউজ করলে ভেরি কুইকলি তারা অনেক ভালো একটা রিডিং পায়। তো এখানের মধ্যে কাজটা কি বলতেছে দেখো, ওয়ার্কিং প্রসিডিওরটা কেমন। আর রিফ্লেক্টর ইজ প্লেসড অন দ্য অবজেক্ট, যে যার জন্য ডিসটেন্সটা বের করব ওখানে একটা রিফ্লেক্টর বসাই, একটা মিরর টাইপের কিছু একটা বসাইলাম। কেউ কিছু বলতেছো? আচ্ছা, তো তাহলে মিরর টাইপের এরকম কিছু একটা বসাইলাম, এন্ড দ্য রেঞ্জ ফাইন্ডার এমিটস পালসেস অফ লাইট and detects them when the return after being reflected। যে এমিট করব, রিফ্লেক্টরে যে লাগবে, রিফ্লেক্টর থেকে ফেরত আসবে, দেন ওটাকে কি করব ডিটেক্ট করব। তো এই যে কোশ্চেনটা প্রথম কোশ্চেনের মধ্যে বলতেছে কি, স্টেট ওয়াই
the laser light is emitted in pulses, যে পালস বাই পালস কেন এমিট করে, কন্টিনিউয়াসলি কেন আমরা এমিট করতে থাকি না। অনেকজনই একটা কমন ভুল অ্যান্সার দেয়। কি ভুল অ্যান্সার দেয়? তারা বলে যে এমন যে আমি এমিট করলাম এন্ড রিফ্লেক্টিং সারফেস থেকে মনে করো রিফ্লেক্টেড ওয়েভটা লাল কালার দিয়ে আঁকি, তো রিফ্লেক্টেড ওয়েভটা ফেরত আসতেছে। তো তারা বলে কি, অনেকজনেরই ভুল অ্যান্সারটা এরকম, দে সে দ্যাট the emitted wave and the reflected wave will what, collide with each other or they will interfere with each other, যার জন্য কি হবে না, ডিসটেন্স ঠিকমতো বের করা যাবে না। এই অ্যানসার তারা আগে অ্যাকসেপ্ট করতো, কিন্তু এটা তারা দেখছে কি বেশিরভাগ মানুষই আসলে কনসেপ্টটা না বুঝে অ্যাপ্লাই করে বা অ্যানসারটা দেয়, যার জন্য এই অ্যানসারটা তারা কি করে না, এখন অ্যাকসেপ্ট করে না। তো অ্যাকসেপ্টেড অ্যানসারটা কোনটা? অ্যাকসেপ্টেড অ্যানসারটা হলো একটা পালস এমিট করার পর আমরা তার রিফ্লেকশনের জন্য ওয়েট করি। ইয়েস, একটা কথা ঠিকই আছে যে কি করতো, যে এমিটেড ওয়েভ আর রিফ্লেক্টেড ওয়েভ কি করবে, যদি কন্টিনিউয়াসলি আমরা এমিট করতে থাকি, ওয়েভ যাইতেছে কন্টিনিউয়াসলি, আসতেছে কন্টিনিউয়াসলি, সো তখন কি হবে, তাদের মধ্যে ওভারল্যাপিং হবে। কিন্তু এইটার যে বড় সমস্যাটা কি, এটার যে বড় সমস্যাটা হলো কোন রিফ্লেক্টেড ওয়েভটা কোন এমিটেড ওয়েভের জন্য আসতেছে, ওইটাই আমরা কি করতে পারবো না, আলাদা করতে পারবো না। তো এইটা দিয়ে আমাদের কি হবে না, আমরা যে ডিসটেন্স মেজারিং এর যে টেকনিকটা ফলো করতেছি, এই টাস্কটাই অ্যাকমপ্লিশ হবে না। তো এর জন্য এখানের মধ্যে অ্যানসারটা যদি ফার্স্ট আমরা দেখে নেই, প্রত্যেকটা টার্মই আমরা ওয়ার্কশিট দেখে দেখে দেন কভার করে দিচ্ছি। যারা নাকি ভিডিও দেখছো তাদের ফলো করতে খুবই ইজি হবে। তো এই যে এখানের মধ্যে দেখো কাজটা কি, এই যে ইগনোর রেঞ্জের মধ্যে ফেলে দিছে কোনটা, রেফারেন্সেস টু ইন্টারফিয়ারেন্স। যে তারা কি বলে, ম্যাক্সিমাম মানুষই বলে যে এমিটেড ওয়েভ আর রিফ্লেক্টেড ওয়েভ কি করবে, দে উইল ইন্টারফিয়ার উইথ ইচ আদার, যার জন্য কি হবে না, পালস ওয়াইজ ছাড়া, যে কন্টিনিউয়াসলি ছাড়া যাবে না। কিন্তু আসলে অ্যানসারটা কোনটা, যে অ্যাকসেপ্টেড অ্যানসারটা কোনটা, অ্যাকসেপ্টেড অ্যানসার হলো এটা, কি জিনিস, টু বি এবল টু ডিস্টিংগুইশ হুইচ রিফ্লেকশন কামস ফ্রম হুইচ এমিশন, যে কোন এমিটেড পালসের জন্য কোন রিফ্লেক্টেড পালসটা ব্যাক পাচ্ছি, তো এটা যেন আমরা বের করতে পারি। বুঝতে পারছো? সো এইটা হলো আমাদের মেইন অ্যানসার। অর সো ওয়ান পালস ক্যান রিটার্ন বিফোর দ্য নেক্সট ওয়ান ইজ এমিটেড। কন্টিনিউয়াসলি ছাড়লে পরে আমরা বুঝবো না যে কখন কোনটা রিফ্লেকশন আসতেছে। তো এটা হলো প্রথম কথা। তো এই টেকনিকের ফার্স্টের ব্যাপারটা আমরা কভার করলাম কি, যে কেন এটাকে পালস ওয়াইজ ছাড়া হয়, কন্টিনিউয়াসলি কেন ছাড়া হয় না। এটা নিয়ে কি কারো কোনো কনফিউশন আছে মাহি? ওকে। তো এরপরে আমাদের সবচেয়ে ইম্পর্টেন্ট যে কোয়েশ্চেনটা, এই কোয়েশ্চেনটা ম্যাক্সিমাম স্টুডেন্ট তারা কনফিউজ হয়ে যায়। এইটার জন্য তোমাদেরকে লাস্ট ক্লাস হয়ে যায় আমরা পালস ইকো টেকনিক নিয়ে পড়া শুরু করছিলাম, কিন্তু পরে যে কি করা শুরু করছি, ইউনিট 3 এর অল্প একটু পড়া, দেন ফোটন রিলেটেড পড়ালেখা শুরু করে দিছিলাম। যে এখানের মধ্যে কি নিয়ে বলতেছিলাম, টুইন বিম অসিলোস্কোপের এটা শেষে এই যে পালস ইকো টেকনিকের এইটুকু আইডিয়া একটু বলার পরে দেন কিসে চলে গেছিলাম, ফোটন নিয়ে কথাবার্তা শুরু করে দিয়েছিলাম। কেন? বিকজ ওখানে আমরা রেজোলিউশন নিয়ে আসলে কথা বলতে চাইতেছি। এখানের মধ্যে ব্যাপারটা কেমন খেয়াল করো। রাফিন এখানের মধ্যে দেখো যে তুমি কি বলছো ফার্স্টে, যে পালস ওয়াইজ কেন এমিট করবা, সো দ্যাট কোন পালসের জন্য, যে কোন এমিটেড পালসের জন্য কোন রিফ্লেকশন ব্যাক পাচ্ছ, এটা যেন তুমি কি করতে পারো, ডিস্টিংগুইশ করতে পারো। এটা ছিল তোমার লজিক। সো তাহলে এখন দেখো, তুমি এই যে তোমার এমিটার থেকে কি করবে, ওয়েভ এমিট হবে, ঠিক আছে, এমিটার থেকে ওয়েভ এমিট হবে। সো এখন এখানের মধ্যে ব্যাপারটা দেখো, তুমি কিন্তু যত মন চায় তত ডিসটেন্স তুমি কি করতে পারবা না, মেজার করতে পারবা না। তুমি কত ডিসটেন্স পর্যন্ত বের করতে পারবা, এটা আসলে ডিপেন্ড করে কিসের উপর, তুমি কত ওয়েভলেন্থের লাইট এমিট করতেছো। ওয়েভলেন্থ অফ দ্য লাইট যত ছোট হবে, তুমি তত স্মল ডিসটেন্স, যে তত ফাইনার ডিটেইল তুমি কি করতে পারবা, ইনভেস্টিগেট করতে পারবা। ব্যাপারটা এমন কেন, খেয়াল করো কাজটা কি, এই এমিটার থেকে কি হবে, পালসটা রিলিজ হবে, রাইট? সো এখন এই এমিটার থেকে কি করতে পারতে হবে, a complete length of pulse must be emitted, যে একটা কমপ্লিট লেন্থ অফ পালস এমিট করছি, দেন এটা কি করবে, যে এখানের মধ্যে ব্যাপারটা হলো এমন, দাঁড়াও এটা আলাদা করে একে দেন নিয়ে যাচ্ছি 1 মিনিট। তো এই হলো পালস, তো এই মনে করো কি করতেছি, এই পালসটা কি ছিল ফার্স্টে তোমার এই এমন একটা জায়গার মধ্যে,
কলম দিয়ে সরাই। ওকে, তো তাহলে এরকম একটা জায়গার মধ্যে ছিল যে এমিটার থেকে মাত্র কি হচ্ছে, বের হচ্ছে। বের হয়ে সে কি করবে, এই এমিটার থেকে সে বের হয়ে দেন এখান থেকে মুভ করে রিফ্লেক্টিং সারফেস পর্যন্ত যাবে, দেন রিফ্লেক্ট করে আবার কি করবে, এটার কাছে ফেরত আসবে, রাইট? সো এখন যদি তুমি কাজটা কি করো যে তোমার রিফ্লেক্টিং সারফেস যদি, হ্যাঁ, তোমার রিফ্লেক্টিং সারফেস যদি এতই কাছে থাকে, কেমন জিনিস, যে তোমার রিফ্লেক্টিং সারফেস যদি এরকম জায়গায় থাকে যে ইট ইজ সো ক্লোজ টু দ্য এমিটার দ্যাট কমপ্লিট আমাদের পালসটাই এমিট হইতে পারে নাই, ঠিক আছে? পালসটা এমিট হইতেছে, পুরো পালস বের হওয়ার আগে সে কি পেয়ে গেছে, রিফ্লেক্টিং সারফেস পেয়ে গেছে। সো তাহলে ওখান থেকে কি আমরা অ্যাকুরেটলি ডিসটেন্সটা বের করতে পারবো? সো তাহলে এইটা হলো আমাদের সবচেয়ে ইম্পর্টেন্ট যে ব্যাপারটা, পালস ডিউরেশন। তো এই জিনিসটা নিয়ে আমরা আসতেছি যে তোমাদের বায়োলজি যারা অনেক অনেকজন পড়ো, আমাদের তো চোখের কত টাইপের সমস্যা থাকে, এই যে আমরা যতজনই চশমা পরি, ঠিক আছে, এই চশমাগুলোতে আসলে কি ইউজ করা হয়, লেন্স ইউজ করা হয় না। আনফরচুনেটলি আমাদের এ লেভেলস আসলে লেন্স নিয়ে কিছু লেখা নাই, কিন্তু যারা নাকি তোমরা এসএটি দিবা তোমাদের সবারই কিন্তু অপটিক্স নিয়ে পড়তে হবে, যারা নাকি সাবজেক্টিভ এসএসটি দিবা। এসএটি তো তোমরা জানো যে দুইটা থাকে, এসএটি 1, এসএটি 2। এসএটি 1 হলো বেসিক্যালি যে জেনারেল এসএটি, যেটা সবাই দেয়। কি কি থাকে ওটা দেয়, ইংলিশ, ম্যাথস আর অ্যানালাইটিক্যাল কোয়েশ্চেন। আর সাবজেক্টিভ এসএটির মধ্যে তুমি যেই যে সাবজেক্টগুলো রিলেটেড পড়ালেখা ইউনিভার্সিটিতে পড়তে চাও, ওই সাবজেক্টিভ এসএটি অনেকগুলো ইউনিভার্সিটি তারা চায়, বুঝছো? তো ওখানের মধ্যে ফিজিক্স নিয়ে যখন নাকি পড়বা, এসএটি ফিজিক্স এর মধ্যে অপটিক্স নিয়ে যে লেন্স নিয়ে এসব পড়ালেখা আছে। আর বাংলা মিডিয়ামের ওই এইচএসসি সিলেবাসের মধ্যে ওরা তো পড়েই, ওরা আরো অনেক ডিটেইলসে পড়ে, বুঝছো? তো ওখানের মধ্যে কাজগুলা কি, তোমরা কখনো কি এমন একটা ব্যাপার খেয়াল করছো, যাদের নাকি চোখ ভালো আছে, আমার চোখ খারাপ তাইলে পরে চশমা পরি না, ঠিক আছে, কিন্তু যাদের নাকি চোখ ভালো আছে তাইলে পরেও তোমরা যদি কোন একটা বই বা কোন একটা কিছু চোখের অনেক বেশি কাছে নিয়ে আসবা, তখন দেখবা যে ওটা কি হয়ে যায়, ব্লারি হয়ে যায় না? তো এই ব্যাপারটা কেন, আমাদের তো যত দূরে আছে তত দেখতে কষ্ট হওয়ার কথা, যত কাছে আনবো তত জুম হইতেছে আর বড় করে দেখা যাবে এমন, ঠিক আছে? তো তাইলে পরে এরকম কাছে আনলে পরে ওই জিনিসটা এত ব্লারি হয়ে যায় কেন, বা ওইটা রিড করা যায় না কেন? বিকজ আমাদের ফোকাল লেন্থ বলতে একটা ব্যাপার আছে, ঠিক আছে? বায়োলজির ওখানের মধ্যে কি জিনিস ওটা জানি না, আমি ফিজিক্সের ওখানের মধ্যে ফোকাল লেন্থের কাজটা কি হয় ওইটা নিয়ে দেখাইতে পারবো আর। তো এখানের মধ্যে ব্যাপারটা হলো এরকম যে তুমি যে ওয়েভটা দিয়ে কি করবা, ডিসটেন্সটা যে ওয়েভটা দিয়ে তুমি বেসিক্যালি ডিসটেন্সটা বের করবা, এই ওয়েভের ওয়েভলেন্থটা যদি কি হয়, যে ডিসটেন্স বের করতেছো, এই যে ইউ ওয়ান্ট টু মেজার দিস ডিসটেন্স, ওকে, ইউ ওয়ান্ট টু মেজার দিস ডিসটেন্স, কিন্তু এই ডিসটেন্সের থেকে ওয়েভলেন্থ অফ দ্য ওয়েভ কি, ওয়েভলেন্থ অফ দ্য ওয়েভ ইজ গ্রেটার দেন দ্য ডিসটেন্স ইউ আর ট্রাইং টু মেজার। সো তাইলে পরে কি করা যাবে না, এই ওয়েভ দিয়ে এই ডিসটেন্স কি করা যাবে না, বের করা যাবে না, বুঝতে পারছো? সো এইটা হলো আমাদের ইম্পর্টেন্ট একটা ফ্যাক্টর, যেটা আমরা এখন পালস ডিউরেশনের ওখানের মধ্যে দেখব। যে অনেকজনে যে জিনিসটা নিয়ে কনফিউজড হয়, এখানের মধ্যে দেখো তোমাকে বললো যে একটা রেঞ্জ ফাইন্ডার আছে, হ্যাঁ, একটা রেঞ্জ ফাইন্ডার আছে, যে রেঞ্জ ফাইন্ডার দিয়ে তুমি মিনিমাম ডিসটেন্স, the minimum distance this range finder can measure is 50 সেন্টিমিটার। যে এই রেঞ্জ ফাইন্ডার মিনিমাম কতটুকু ডিসটেন্স বের করতে পারে, 50 সেন্টিমিটার। আর ম্যাক্সিমাম ডিসটেন্সে নরমালি লিমিট থাকে না, জাস্ট লিমিটটা আসে কেন, বিকজ বেশি ডিসটেন্স দূরে গেলে ওখান থেকে ফেরত আসতে আসতে অনেক এনার্জি কি হয়ে যায়, অ্যাটিনিউয়েট হয়ে যায়। অ্যাটিনিউয়েট মানে আস্তে আস্তে ডিকে করে অ্যামপ্লিটিউড কমে যায় আর কি, বুঝছো? সো ম্যাক্সিমাম ডিসটেন্স বের করতে পারে কত, 1 কিলোমিটার। সো মিনিমাম ডিসটেন্স সে বের করতে পারে কত, 50 সেন্টিমিটার। মানে কি 50 সেন্টিমিটারের ছোট ডিসটেন্স যদি হয়, তো তাহলে এই রেঞ্জ ফাইন্ডার কি করতে পারবে না, তাকে ডিটেক্ট করতে পারবে না। আর 1 কিলোমিটার বেশি ডিসটেন্স দূরে চলে গেলে এত এনার্জি কম হয়ে যায় যে তখন সে পারে না। তো এখন এই দুইটা ভ্যালুই তোমাদের ওই কোশ্চেনের মধ্যে পাবা একটু পরে, যে 1B নাম্বার কোশ্চেনে বলতেছে যে রেঞ্জ ফাইন্ডারের ডিসটেন্স দুইটা কত কত সে বের করতে পারে, 50 সেন্টিমিটার থেকে 1 কিলোমিটার পর্যন্ত যে কোনো ডিসটেন্স সে ডিটেক্ট করতে পারে বা বের করতে পারে। তো এখন বললো হোয়াট ইজ দ্য ম্যাক্সিমাম পালস ডিউরেশন, ম্যাক্সিমাম পালস ডিউরেশন কত, এটা তোমার কাছে জিজ্ঞাসা করলো।
ম্যাক্সিমাম স্টুডেন্টস যে জিনিসটা ভুল করে এই ম্যাক্সিমাম ওয়ার্ডটার উপরে ফোকাস করে। কি করে তারা বলে যে আচ্ছা ম্যাক্সিমাম পালস ডিউরেশন, ডিউরেশন মানে সামথিং রিলেটেড টু টাইম, আর ম্যাক্সিমাম মানে যত বেশি টাইম লাগবে তত বেশি বড় ভ্যালু, তাই না? তো তারা কি করে, তারা জানে যে পালস ইকো টেকনিকের মধ্যে কি করা হয়, ইকো মেথডের ফর্মুলা v ইকুয়াল টু 2d/t। তো এখন তারা ডিসটেন্সটা বসাবে কি, ম্যাক্সিমাম টাইম পাওয়ার জন্য কোন ডিসটেন্স বসাবে, ম্যাক্সিমাম ডিসটেন্স বসাবে, ওইটা করায় তাদের মার্কস গুলো চলে যায়। তো এখানে আমাদের মার্কসটা আসলে যায় কেন, যে 1 কিলোমিটার ডিসটেন্সটা ইউজ করা কেন ভুল, বিকজ 1 কিলোমিটার ডিসটেন্সটা কি, এটা হলো ম্যাক্সিমাম ডিসটেন্স যেটা বের করতে পারবে, কিন্তু আমাদের আসলে ম্যাক্সিমাম পালস ডিউরেশন বের করার জন্য কোন ডিসটেন্সটাকে ইউজ করতে হবে, মিনিমাম ডিসটেন্সটাকে ইউজ করতে হবে। ওয়াই দা মিনিমাম ডিসটেন্স সুমাইয়া, বিকজ ওই ওয়েভলেন্থ অফ দা ওয়েভ যতটুকু, এর থেকে যদি আমরা কি করে দেই, এর থেকে যদি আমরা লেন্থটাকে কমাই দেই, তো তখন কি করতে পারবো, আমরা কি ওই ডিসটেন্সটাকে ডিটেক্ট করতে পারবো। সো তাহলে এখানের মধ্যে কাজটা কি, আমাদের ম্যাক্সিমাম পালস ডিউরেশন বলতে পালসটাকে আমরা কতক্ষণ ধরে এমিট করতেছি এন্ড এমিট করার কতক্ষণ পরে রিসিভ করতেছি, এই টাইমটাকে আমরা কি বলি, পালস ডিউরেশন বলি। যে পালস ডিউরেশনটা কি, ওয়েভটা এমিট করার পর থেকে রিসিভ করার আগ পর্যন্ত যতটুকু এরকম আমাদের টাইম পাস হয়, ঠিক আছে। সো এখানের মধ্যে ব্যাপারটা দেখো কি বলতেছে। তোমাদের তো ওই ভিডিওটার মধ্যে ইয়েও ছিল না, কি বলে, এক্সামিনার্স রিপোর্টের মধ্যেও কতগুলো এরকম রিমার্কস দেখানো হয়েছিল, যে এক্সামিনার্স রিপোর্টের মধ্যে এক্সামিনাররা তো হাজার হাজার স্টুডেন্টদের কপি চেক করে, তো তারা দেখে কমন ভুলগুলো আসলে কোথায় হয়। সো ওখানের মধ্যে থেকে তারা কমেন্ট করছে যে ম্যাক্সিমাম পালস ডিউরেশনে স্টুডেন্টরা আসলে কেন এমন প্রবলেম ফেস করে। এই যে দ্য রেঞ্জ ফাইন্ডার মেজার্স ডিসটেন্স বিটুইন কত এন্ড কত, মাত্র যেটা আমরা লিখে আসছি নোটপ্যাডে, কত 1 সেন্টিমিটার থেকে 1 কিলোমিটার পর্যন্ত সে কি করতে পারে, আরিয়ান ডিসটেন্স বের করতে পারে। এখন কোয়েশ্চেন বলছে কি, ক্যালকুলেট দ্য লংগেস্ট পালস ডিউরেশন দ্যাট উড অ্যালাউ দিস রেঞ্জ অফ মেজারমেন্ট, যে ম্যাক্সিমাম বা লংগেস্ট পালস ডিউরেশন কত। তো লংগেস্ট পালস ডিউরেশনের জন্য এটা তোমরা সবাই তোমাদের কপির মধ্যে লিখে রাখো, যে পালস ডিউরেশনের ক্যালকুলেশনের মধ্যে v ইকুয়াল টু 2d/t এই ফর্মুলা দিয়ে দেন টাইমটাকে সাবজেক্ট করব আর কি। তো এখন এখানের মধ্যে ডিসটেন্সটা ইউজ করব, কোন ডিসটেন্স, ফর লংগেস্ট পালস ডিউরেশন দ্য ডিসটেন্স দ্যাট নিড টু বি ইউজড ইজ দ্য মিনিমাম ডিসটেন্স। বুঝতে পারছো? সো এই জিনিসটা মাথায় রাখা লাগবে। তো 2 ইনটু 50 সেন্টিমিটার, সেন্টিমিটার থেকে মিটারে নেওয়ার জন্য কি করা লাগবে আজিজুল, ডিভাইডেড বাই 100 অর 10 টু দি পাওয়ার -2 দিয়ে মাল্টিপ্লাই, একই কথা। আর ভেলোসিটিটা কি নিব, এখানে তারা আসলে কোন ওয়েভ ইউজ করতেছে, লেজার থেকে কি বের হয়, লাইট ওয়েভ বের হয় না। তো লাইটের স্পিড কত, 3 ইনটু 10 টু দি পাওয়ার 8। তো এটা অনেকজন স্টুডেন্ট ভাবে যে আরে কি স্পিডই তো দেওয়া নাই, ওয়েভের স্পিড ভেলোসিটিটা কত বসাবো, এখানে লেজারের মধ্যে আসলে কি ইউজ করা হয় তানভীর, লাইট ইউজ করা হয়। তো তাহলে এখানের মধ্যে স্পিডটা কত হবে, 3 ইনটু 10 টু দি পাওয়ার 8 মিটার পার সেকেন্ড। সো এখান থেকে আমরা কি পেয়ে যাব, উই উইল গেট দ্য লংগেস্ট পালস ডিউরেশন। বুঝা গেছে, যে ম্যাক্সিমাম এত পালস ডিউরেশন আমরা অ্যালাউ করতে পারবো, এর থেকে বেশি পালস ডিউরেশন অ্যালাউ করলে পরে কি হবে না, 50 সেন্টিমিটার যে ডিসটেন্সটা, ওই 50 সেন্টিমিটার ডিসটেন্সটাকে আমরা আর কি করতে পারবো না, ডিটেক্ট করতে পারবো না। বুঝা গেছে ব্যাপারটা? সো এই জিনিসটা টাইমটা কত আসে এটা আমরা মার্কস দেখে ফেলি, সমস্যা নাই। এখানের মধ্যে দেখো টাইম ইজ ইকুয়াল টু এইটা, সো পালস ডিউরেশন ইজ কত, 3.3 ইনটু 10 টু দি পাওয়ার -9। যে আমাদের গিভেন ইনফরমেশন গুলি দেখো তো কত সিগনিফিকেন্ট ফিগারে, গিভেন ইনফরমেশন গুলি আমাদের 1 সিগনিফিকেন্ট ফিগার আর 2 সিগনিফিকেন্ট ফিগার এরকম মিক্সচার। সো তাহলে আমাদের 1 সিগনিফিকেন্ট ফিগারে বেসিক্যালি অ্যানসার হয় না, ভেরি ভেরি রেয়ার। এটা জাস্ট ইউনিট 3 এর কতগুলি জায়গাতে আসবে এটা আমি বলে দিব। নরমালি তোমাদের সবচেয়ে স্মলেস্ট সিগনিফিকেন্ট ফিগার হবে কত, 2 সিগনিফিকেন্ট ফিগার। তো তাহলে এখানে থেকে 3.3 ইনটু 10 টু দি পাওয়ার -9 ছিল নাকি, হ্যাঁ। So 3.3 into 10 to the power -9 seconds. Okay. So এই পালস ডিউরেশনের ব্যাপারটা গেল। অলওয়েজ কি করব আরাফাত, ম্যাক্সিমাম কি বলে লংগেস্ট পালস ডিউরেশন বের করার জন্য কোন ডিসটেন্সটাকে নিব কনসিডারেশনে, মিনিমাম ডিসটেন্স। ওকে,
এতটুকু মনে রাখলে পরে পালস রেকর্ড টেকনিকে আর কোনো ভুল হবে না। হ্যাঁ হ্যাঁ, শর্টেস্টটা বলতে কিছু নাই, শর্টেস্ট তুমি যত শর্ট দিবা তত কি হবে, তত এরকম শর্ট ডিসটেন্স তুমি বের করতে পারবা। কিন্তু 50 সেন্টিমিটার, যে কমসে কম 50 সেন্টিমিটার বের করার জন্য তোমার সবচেয়ে বড় পালস কত হইতে পারবে, এত টাইম ধরে হইতে পারবে, বুঝছো? এরপরে দেখো কোশ্চেনটা কি করতেছে, এই কোশ্চেনটা মজা, কেমন জিনিস, ডিস্টেন্সেস ইনসাইড বিল্ডিংস সাচ এজ লেন্থ অফ আ রুম, যে এই রুমের লেন্থ কতটুকু, এটাও বের করা যায় কি, আর অফেন মেজার্ড ইউজিং আল্ট্রাসাউন্ড। ঠিক আছে, রুমের মধ্যে ডিসটেন্সটা কত, এই লেন্থটা কত, এটা কি করা হয়, আল্ট্রাসাউন্ডে বের করা হয়। তো বলতেছে suggest a reason why laser range finder would be more suitable than one using ultrasound for measuring the distance to a tree 1 kilometer away, যে একটা গাছ 1 কিলোমিটার ডিসটেন্স দূরে আছে, তো ওই গাছের ডিসটেন্সটা লেজার দিয়ে বের করা কেন সুটেবল হবে দেন ইউজিং সাউন্ড ওয়েভ, সাউন্ড ওয়েভ ইউজ না করে লাইট ওয়েভ কেন সুটেবল হবে, এরকম একটা কোশ্চেন করছে। তো কেমন জিনিস হইতে পারে, এই ব্যাপারটা তোমরা এখনো পড়ো নাই, এ লেভেলস আমরা এটা ডিটেইলসে পড়বো। ডিফ্র্যাকশন নামের যে একটা প্রপার্টি আছে ওয়েভের, ঠিক আছে, ডিফ্র্যাকশন হলো ওয়েভের ইন্ট্রিনসিক প্রপার্টি। তুমি যে কোনো কিছুকে, হ্যাঁ এনিথিং, তুমি যে কোনো কিছুকে যদি তুমি ডিফ্র্যাকশন করায় দেখাইতে পারো, ইউ হ্যাভ প্রুভড দ্যাট দ্যাট থিং ইজ আ ওয়েভ। ঠিক আছে, তুমি যদি যে কোনো কিছুকে ডিফ্র্যাক্ট করে দেখাইতে পারো, তুমি কি প্রুফ করে ফেলছো, ওই জিনিসটা কি ওয়েভ হিসেবে বিহেভ করতেছে, এমন টাইপের ব্যাপার। তো এটা নিয়ে আমরা আসবো পরে। ডিফ্র্যাকশন তোমাদের বুকলেটের মধ্যে, ও লেভেলসের বুকলেটে স্কিপ করছো অনেকগুলো কোশ্চেন, ওখানের মধ্যে দেখছিলা কি ডিফ্র্যাকশন বেসিক্যালি কি হয়, কোন একটা ওপেনিং দিয়ে একটা ওয়েভ পাস করলে পরে ওই ওয়েভটা কি হয়ে যায়, স্প্রেড আউট করে, ছড়ায় যায়। তো এই জিনিসটাকে কি বলা হয়, ডিফ্র্যাকশন। ডিফ্র্যাকশনটা কি, সিম্পলি দিস ইজ দ্য স্প্রেডিং আউট অফ আ ওয়েভ when it passes through a gap, বুঝছো? কোন একটা গ্যাপের ভিতর দিয়ে পাস করতে সময় একটা ওয়েভ কি হয়, ছড়ায় যায়, তো এটাকে আমরা কি বলি, ডিফ্র্যাকশন বলি। তো এখন এখানের মধ্যে ব্যাপারটা কি বলতেছে খেয়াল করো, যে কেন লেজার লাইট মোর সুটেবল দেন আল্ট্রাসাউন্ড। তো কি কি জিনিস, একটা তো হলো কারেক্ট রেফারেন্স টু ডিফ্র্যাকশন, যেটা এখনো তোমরা পড়ো নাই, তো এটা পরে পড়লে পারবা, সমস্যা নাই। যে সাউন্ড ওয়েভ অনেক বেশি ডিফ্র্যাক্ট করবে, লাইট ওয়েভ বলতে গেলে তেমন বেশি ডিফ্র্যাকশন হবে না। যে এখানের মধ্যে তোমাদের ওরকম চানাচুরওয়ালা কতজন এরকম ইয়ে থাকে না, যে এমন বড় একটা টিউব দিয়ে ওরকম যে তারা কথা বলে, দেন আমরা কাউকে ওরকম ডাক দিতে সময় এমন করে কথা বললে পরে কি হয়, কথাটা আরো বেশি ওরকম ছড়ায় যায়, স্প্রেড আউট করে। তো এই জিনিসটা কেন, সাউন্ড ওয়েভের ওয়েভলেন্থের সাথে যদি গ্যাপ সাইজটা মিলে যায়, তো তখন কি করবে, সাউন্ড ওয়েভ ওরকম আরো বেশি স্প্রেড আউট করে। তো ওইসব ব্যাপারে আমরা ডিফ্র্যাকশন নিয়ে পরে করবো। দেন মেইন অন্য কথাগুলো বলতে পারো, এক মার্ক তো যে কোনো একটা পয়েন্ট দিলেই হবে। তো এখানের মধ্যে আরো কি আছে, যে সাউন্ড ওয়েভের রিফ্লেক্টেড ওয়েভের এনার্জিটা কি হবে, খুবই খুবই কমে যাবে। লাইটেরটা তাও একটু থাকবে ডিটেক্ট করার মতো, কিন্তু সাউন্ড ওয়েভের ইন্টেন্সিটিটা অনেক কমে যাবে। বা সাউন্ড ওয়েভ উইল বি, লিটল সাউন্ড ওয়েভ উইল বি রিফ্লেক্টেড ইন দ্য কারেক্ট ডিরেকশন, বাকি সাউন্ড ওয়েভ কি হয়ে যাবে, এরকম ছড়ায় ছিটায় যাবে। বা সাউন্ড would reflect of other objects, যে সাউন্ড তো একটু বড় ওয়েভ, তো সাউন্ড ওয়েভ কি করবে, একটা গাছ 1 কিলোমিটার ডিসটেন্স দূরে আছে, তার মাঝে কি সামনে অন্য জিনিসও থাকতে পারে না, তো অন্য জিনিসগুলোর মধ্যে রিফ্লেক্ট করে করে কি করবে, আমাদেরকে ইনকারেক্ট ইনফরমেশন দিতে পারে। তো এর জন্য সাউন্ড ওয়েভের তুলনায় কি ইউজ করা ভালো, এই লেজার রেঞ্জ ফাইন্ডার ইউজ করা ভালো। তো এমন সিচুয়েশন বেসড কতগুলি কোশ্চেন আমাদের আসতে পারে। মেইনলি আমাদের দুইটা জিনিস এখানে থেকে শিখলাম পালস ইকো টেকনিকের মধ্যে। কি কি জিনিস আফিফ, একটা হলো পালস বাই পালস কেন ছাড়া হয়, কেন কন্টিনিউয়াসলি ছাড়া হয় না, কেন পালস বাই পালস ছাড়া হয়, সো দ্যাট ওয়ান ওয়েভ ক্যান রিটার্ন অর ওয়ান পালস ক্যান রিটার্ন বিফোর দ্য নেক্সট ওয়ান ইজ এমিটেড। অর কি বলতে পারি, কোন রিফ্লেকশনটা কোন এমিশনের জন্য ফেরত পাইছি, এটা যেন আমরা কি করতে পারি, ডিস্টিংগুইশ করতে পারি। এটা নিয়ে কারো কোনো কনফিউশন আছে? এন্ড লংগেস্ট পালস ডিউরেশন যখনই আমাদেরকে বের করতে বলবে, তখন আমরা কোনটা ইউজ করব, টু ক্যালকুলেট দ্য লংগেস্ট পালস ডিউরেশন উই উইল ইউজ দ্য মিনিমাম ডিসটেন্স। ঠিক আছে, ওকে। এখন লেটস সি কোশ্চেন নাম্বার 2। আবার একই কথা, স্টেট হোয়াই ইট ইজ নেসেসারি টু এমিট দ্য আল্ট্রাসাউন্ড ইন পালসেস, যে পালস বাই পালস কেন ছাড়ি, কন্টিনিউয়াসলি কেন ছাড়ি না। সো তাহলে এই অ্যানসারটা অলরেডি আমরা পারবো। যে এখানের মধ্যে কি বলতেছে দেখো, সেন্সরস ক্যান বি ফিটেড টু দ্য rear bumper of a car
তো তাহলে জানো রিভার্সে গাড়ি চালায় না, যে গাড়ি যখন এরকম পার্ক করা আছে দেন ওরকম রিভার্সে যায় দেন তুমি জানো বের হইতে পারো আর কি। তো এরকম পার্কিং লট থেকে তুমি রিভার্সে গাড়িটা যখন চালাবা, তো রিভার্সে নিয়ে যদি অন্য কিছুর সাথে এরকম বাড়ি খেয়ে যাও তো তখন কি হবে, গাড়িটা নষ্ট হয়ে যাবে। তো এটার জন্য অনেকগুলি গাড়ির পিছে কি থাকে, ওরকম ক্যামেরাও থাকে, আবার অনেকগুলো গাড়ির পিছে এরকম সেন্সর থাকে, যে সেন্সর গুলি ওরকম কি করে কন্টিনিউয়াসলি লাইট এমিট করে এন্ড সিগন্যাল দেয়। নরমালি তো বাংলাদেশে কি থাকে, বাসের পিছনে হেল্পার বাস থাপড়াইতে থাকে, ঠিক আছে, যতক্ষণ এরকম থাপড়াবে, ঠিক আছে, এমনি যতক্ষণ এরকম থাপড়াইতেছে মানে কি ততক্ষণ সেফ। এরপর লাস্টে যে একটা বড় একটা থাপড় দেয়, তো তাহলে জানি কি যে এর থেকে বেশি পিছে গেলে গিয়ে কোন একটা প্লাস্টিকের সাথে লাগাই দিবে, ঠিক আছে, তেমন টাইপের অবস্থা। আর এখানের মধ্যে কাজটা কি, তারা সেন্সর ইউজ করে ইনস্টেড অফ হেল্পার আর কি, যে এখানে তারা একা একা থাকে, তাদের আসলে টিম ওয়ার্ক বুঝে না, বুঝছো। তো এখন এখানের মধ্যে কাজটা কি, একটা স্টেডিকে সব ছেলেরই থেকে বলে হয়েছে। আচ্ছা, সো এখন এখানের মধ্যে কাজটা কি, the sensors emit ultrasound pulses that hit an object behind the car are reflected back to the sensors, যে ওই সেন্সর থেকে পালস এমিট করলো, দেন পিছে যে রিফ্লেক্টিং সারফেস পাবে, মনে করো যে রাস্তার যে ইয়েগুলা থাকে না, আইল্যান্ড গুলা থাকে, তো ওখানে থেকে কি করবে রিফ্লেকশন গুলা ফেরত আসে। তো এখানের মধ্যে সমস্যা কি হয়, কোন একটা যদি পোল থাকে, তো পোল থাকলে পরে কি এটা খুবই থিন একটা অবজেক্ট না, তো এখানের মধ্যে কি হতে পারে পালস গুলা যে পোলের মধ্যে রিফ্লেক্ট নাও করতে পারে। তো ভাবতেছে কি যে এই পিছে ওই ফুটপাত আছে, এই পিলারটা হলে এরকম সামনে, তো তাহলে ওরকম ব্যাক করতেছে, সে তো সিগন্যাল পাইতেছে আরে ইট ইজ সেফ টু গো রিভার্স, সো সে রিভার্সে যাচ্ছে যাচ্ছে যাচ্ছে, দেন এই পিলারের সাথে এরকম কি করলো, এই এই পোলের সাথে এরকম বাড়ি খাইলো, এমন টাইপের সমস্যা হতে পারে। তো ওইগুলো নিয়েও কোশ্চেন করবে। এন্ড দেন এই যে এমন টাইপের কতগুলি থাকে না, এমন র্যাম্প টাইপের, তো এখানের মধ্যে কি করবে ইনকারেক্ট ইনফরমেশন দিবে। কেন, এই তুমি পালসটা এমিট করলে এমনি, এখন নরমাল যদি আমরা ড্র করি আমরা কি জানি রিফ্লেকশনের সময় কি হয় তাজওয়া, অ্যাঙ্গেল অফ ইনসিডেন্স ইজ ইকুয়াল টু অ্যাঙ্গেল অফ রিফ্লেকশন। তো তাহলে এই ইনসিডেন্ট অ্যাঙ্গেল, তো তাহলে রিফ্লেকশনটা হবে কেমন, এমন রিফ্লেকশন হবে না। তো তার মানে সেন্সরের কাছে রিফ্লেকশনটা কি করবে না সুমাইয়া, ব্যাকই যাবে না। তো তার মানে কি তখন আমাদের কনফিউজড হয়ে যাব, তো তখন বুঝবো আসলে হেল্পারের কত দরকার, তাই না আরিয়া? আচ্ছা, তো এখন এখানের মধ্যে কাজটা কি দেখো, the time taken for the reflected pulse to return is measured so that the distance to the object can be determined. তো প্রথম কথা যে কোশ্চেনটা করছে, তো এটার অ্যানসারটা কি হবে মুতাসির, why is it necessary to emit the ultrasound in pulses, কোন এমিশনের জন্য কোন রিফ্লেকশন ফেরত আসতেছে এটা যেন কি করতে পারি, ডিস্টিংগুইশ করতে পারি, স্পেসিফিক্যালি এটা কে কে বেশি এরিয়া কভার করে, বেশি এরিয়া কভার করে বলতে পালস তো একটা স্ট্রেট লাইনে যায়, সে পোল দিয়ে যেটা বুঝালাম, তো আল্ট্রাসাউন্ড তো বেশি এরিয়া ছোটখাটো জিনিস, ওইটা ডিপেন্ড করে যে বেসিক্যালি তোমার সেন্সর তো সব জায়গায় এরকম সেন্সর এমিট করতে গেলে ওটা দাম আরো বেড়ে যাবে। তো এরকম সেন্সরটা এরকম একটা কনসেন্ট্রেটেড একটা জায়গাতে থাকে, দেন ওখান থেকে পালস গুলো আসতে থাকে, তো ওখানের মধ্যে সমস্যা। তো এই যে অ্যানসার গুলা কি, ইদার এনেবল পালস টু রিটার্ন বিফোর দ্য নেক্সট ওয়ান ইজ এমিটেড, যে একটা পালস এমিট করছো এটা ফেরত আসার আগ পর্যন্ত কি করব তাকে টাইম দিব, অর টু ডিস্টিংগুইশ হুইচ রিফ্লেক্টেড পালস করেসপন্ডস টু হুইচ এমিটেড পালস। বুঝা গেছে? তো এই অ্যানসার যেন তোমাদের কখনো ভুল না হয়। এন্ড দেন এই কোশ্চেন, কি কোশ্চেন, a car manufacturer claims that the sensors are able to detect objects from a distance of 0.10 meter from the car. তো তাহলে এই হলো আমাদের মিনিমাম ডিসটেন্স অলরেডি দিয়েই দিছে। তো তাহলে ম্যাক্সিমাম পালস ডিউরেশন কি হবে, মিনিমাম ডিসটেন্স দিয়ে বের করে ফেলবো কোন ফর্মুলা, v equal to 2d/t। তো তাহলে টাইমটাকে সাবজেক্ট করে টাইম বের করব। আর এখানের মধ্যে কি লাইট ওয়েভ ইউজ করতেছে নাকি আল্ট্রাসাউন্ড, আল্ট্রাসাউন্ড এমিট করতেছি, তো আল্ট্রাসাউন্ডের স্পিড কি সাউন্ডের স্পিডের সমান, তো এটা দিয়ে দিছে। তো ডিসটেন্স হলো 0.10, ভেলোসিটি হলো এইটা, তো এখানের জন্য কি পেয়ে যাব, ম্যাক্সিমাম পালস ডিউরেশন কত এটা পেয়ে যাব। বুঝা গেছে? তো যখন একটা ডিসটেন্স দিয়ে দিছে তখন তো কোনো কনফিউশনই নাই, v equal to 2d/t দিয়ে বসায় দিছি। আর যখন দুইটা ডিসটেন্স দেওয়া থাকবে কোনটা ইউজ করব মাহি, স্মলার ডিসটেন্সটা, তাই না?
তো তাহলে এইভাবে করে আমাদের ক্যালকুলেশন গুলি আসবে, যেটা পারতে হবে। কত মার্কস দেখছো, ফ্রিতে 3 মার্ক দিয়ে দিচ্ছে, একদম ইজি ইজি ক্যালকুলেশন। এই যে দেখো 0.10 এটা কত সিগনিফিকেন্ট ফিগার? ওই তো তাহলে 0.10 হলো কত সিগনিফিকেন্ট ফিগার? 2 সিগনিফিকেন্ট ফিগার। সো আমাদের দেখো অ্যানসার কিন্তু আসছে 5.8888 এরকম কন্টিনিউ হবে। সো তাহলে পরে আমাদের গিভেন ইনফরমেশন যেহেতু 2 সিগনিফিকেন্ট ফিগারে, তো ফাইনাল অ্যানসার আমরা কততে দিব? 2 সিগনিফিকেন্ট ফিগারে দেব। সো তাহলে দেখো 5.88 এটা কিন্তু অনেকজনই মার্কস স্কিমের এই কথা বুকলেট সলভিং এও বলছে, এখনো বলে রাখতেছি। অনেকজনই তারা এক্সাম্পল ক্যালকুলেশন দেখে ভাবে যে আমার মনে হয় ক্যালকুলেশন ঠিক আছে, 5.88 পর্যন্ত ঠিক আছে, কিন্তু ফাইনাল অ্যানসার তোমার কত লিখতে হবে? 5.9 লিখতে হবে। আর না হলে এই যে 5.9 ইনটু 10 টু দি পাওয়ার মাইনাস 4 লেখার জন্য যে থার্ড মার্কটা, এই থার্ড মার্কটা কিন্তু তোমাকে অ্যাওয়ার্ড করা হবে না। বুঝা গেছে? তো তাহলে অলওয়েজ সিগনিফিকেন্ট ফিগারের এই ব্যাপারটা নিয়ে একটু খেয়াল রাখা লাগবে, যেটা তোমরা এতদিনে শিখে যাওয়ার কথা, এত মার্কস কাটা যাওয়ার পর, নাকি? তো এখন এই ব্যাপারটা গেল। দেন একটু আগের কোশ্চেনটা এটা অলরেডি বলেই দিছি, কি জিনিস? যে suggest why the sensors may not help the driver when reversing towards an ascending ramp। এরকম একটা র্যাম্পের দিকে মুভ করতে সময় কেন এই সেন্সর হেল্প করবে না? বিকজ রিফ্লেকশনটা কি করবে না, সেন্সর পর্যন্ত ফেরতই আসবে না। the reflected wave will go somewhere else। যেই কথাটা, যে the ultrasound is reflected away from the car or sensor, or the ultrasound does not reflect back to the car। then এই যে থিন পোস্টের যে কথাটা বললাম, মাহিন কি বলতেছে দেখো, যে suggest why the sensors may not help the driver when reversing towards the thin post। তো এটা কেন? যে ওই emitted pulse ওই থিন পোস্টে হিট নাও করতে পারে। তো তাহলে পরে কি করবে না, ওইটাকে ডিটেক্ট করতে পারবে না। যে little or no reflection detected, or the pulse does not hit the post, or the post is not wide enough to reflect। তো তাহলে পরে ওইটাকে ডিটেক্ট করতে পারবো না, দেন গাড়িটা চ্যাপ্ট হয়ে যাবে। বুঝতে পারছো? সো এমন টাইপের কোশ্চেন গুলো আমরা বেসিক্যালি ফেস করব। বুঝা গেছে? এখন এইখানের মধ্যে এই জায়গাটার মধ্যে কি কি জিনিস বলতেছে, এই কোশ্চেনটা আসলে সামনের আরো কয়টা জিনিস বোঝানোর পরে আরো ক্লিয়ার হইতো, বাট আমি আজকের ক্লাসে এই জিনিসটা একটু ডিসকাস করে রাখি, যেন একটা প্রিভিয়াস আইডিয়া থাকে ওই টপিক গুলো পড়ানোর আগে। তো এই যে মেটিওরোলজিস্ট যারা নাকি কি ওই আবহাওয়া বার্তা দেয় না, যে বৃষ্টি হবে নাকি হবে না, এই যে শৈত্য প্রবাহ যে আজকে শুরু হয়েছে, ঠান্ডা পড়ছে না আজকে আরেকটু বেশি নরমালের থেকে। আজিজুল তো হট বয়, ও না করতে গরম লাগে। আচ্ছা, তো তাহলে আজিজুল বাদে বাকি সবার তো শীত লাগার কথা নাকি? অনেক ঠান্ডা লাগতেছে। আচ্ছা, তো এখন এখানের মধ্যে কাজটা কি, যে মেটিওরোলজিস্ট কি করে, তারা রেডার ইউজ করে কি করার জন্য? বৃষ্টি মনিটর করার জন্য, যে কত রেটে বৃষ্টি পড়তেছে, ঠিক আছে, ইন্টেন্সিটি অফ রেইন কত, এইসব অনেকগুলো ব্যাপার। তোমাদের ও লেভেলসে থাকতে সময় সুমাইয়া তোমরা ডপলার এফেক্ট পড়ছো না? ডপলার এফেক্ট জিনিসটা কি ছিল মনে আছে? কি ছিল বলো বলো, সমস্যা নাই। আচ্ছা, যে সোর্স অফ দ্য ওয়েভ এন্ড অবজারভার অফ দ্য ওয়েভ এর মধ্যে যখন নাকি একটা রিলেটিভ মুভমেন্ট থাকবে, তখন কি হবে, ফ্রিকোয়েন্সি আর ওয়েভলেন্থের মধ্যে উই উইল সি আ চেঞ্জ। তো তাহলে ওই সময় আমরা কি করতে পারবো, বুঝতে পারবো যে ওয়েভলেন্থ যদি ছোট হয়ে যায়, যে এমিটেড ওয়েভ বড় ছিল, রিফ্লেক্টেড ওয়েভ কি আসছে, শর্ট হয়ে গেছে। সো উই উইল নো দ্যাট দ্য অবজেক্ট ইজ কামিং টুয়ার্ডস আস। ঠিক আছে? আর যদি ওয়েভলেন্থ বড় হয়ে যায়, তো তখন আমরা কি বুঝবো, যে দ্য অবজেক্ট ইজ মুভিং অ্যাওয়ে ফ্রম আস, যে রেড শিফট ব্লু শিফট যেসব আমরা পড়ছিলাম অমন টাইপের। তো ডপলার ইফেক্ট দিয়ে কি করা যায়, যে বৃষ্টি কত অ্যাঙ্গেলে পড়তেছে বা কোন ডিরেকশনে পড়তেছে, এই ব্যাপারগুলি বের করা যায়। যে মনে করো এই হলো রেডারটা আছে, এই হলো রেডার, তো রেডার কি করে, এরকম রে এমিট করলো। তো বৃষ্টি যদি এমন ভাবে পড়ে, এমন একটা অ্যাঙ্গেলে পড়ে, তো বৃষ্টিটা আসলে কি করতেছে, টুয়ার্ডস দ্য রেডার আসতেছে নাকি অ্যাওয়ে ফ্রম দ্য রেডার যাচ্ছে? টুয়ার্ডস দ্য রেডার আসতেছে না, বৃষ্টি তো একদম হরাইজন্টালি আসবে না, তো এরকম একটা অ্যাঙ্গেল করে পড়তেছে আর কি। তো এখন এখানের মধ্যে কাজটা কি, যে বৃষ্টি এরকম একটা অ্যাঙ্গেল করে পড়তেছে, এন্ড তার হরাইজন্টাল কম্পোনেন্ট হলো টুয়ার্ডস দ্য ডিটেক্টর বা টুয়ার্ডস দ্য রেডার।
সো তাহলে তখন আমরা কি পাবো, হায়ার ফ্রিকোয়েন্সি অর শর্টার ওয়েভলেন্থ ওয়েভ ডিটেক্ট করতে পারবো। সো ওখান থেকে একটা আইডিয়া কি পাবো, রেনটা কি টুয়ার্ডস দা রেডার আসতেছে অর অ্যাওয়ে ফ্রম দা রেডার যাচ্ছে। এইটা একটা জিনিস যে ডিরেকশনটা এইভাবে করে বুঝতে পারলাম। আরো কয়েকটা জিনিস আমরা কি করতে পারি, রেডার দিয়ে বের করতে পারবি। কেমন জিনিস দেখো, বৃষ্টি যদি অনেক ঘন ঘন পড়ে, ঠিক আছে, বৃষ্টি যদি অনেক ঘন ঘন পড়ে তো তখন কি হবে, যারা ঘন ঘন এরকম বৃষ্টি পড়তেছে, তো তাহলে রিফ্লেক্টেড যে এনার্জিটা, যে রেডার থেকে তো ওয়েভ এমিট করলাম, মাইক্রোওয়েভ এমিট করতেছে মনে করো, মাইক্রোওয়েভ, হ্যাঁ মাইক্রোওয়েভ লিখছে। সো মাইক্রোওয়েভ এমিট করলাম, তো যদি বৃষ্টি অনেক হালকা হালকা বৃষ্টি পড়তো, যে এক ফোঁটা পড়লো দেন আবার আরেক ফোঁটা পড়লো, তো এরকম অনেক আস্তে আস্তে যদি বৃষ্টি পড়ে তো তখন কি হবে, রেডার এরকম পালস এমিট করলো, বৃষ্টি যেহেতু খুব অল্প পড়তেছে স্ক্যান্টি রেইন, তো এটার জন্য কি হবে, রিফ্লেকশন খুবই কম আসবে বা রিফ্লেক্টেড এনার্জিটা থাকবে কম। যদি অনেক ঘন ঘন এরকম বৃষ্টি পড়ে তো তখন কি হবে, রিফ্লেক্টেড এনার্জিটা বা ইন্টেন্সিটিটা কি থাকবে, বেশি থাকবে না। সো এই ব্যাপারেও আমরা আইডিয়া পাবো যে বেশি করে বৃষ্টি পড়তেছে নাকি কম বৃষ্টি পড়তেছে, এটাও কি করতে পারবো, এরকম রেডার দিয়ে বের করতে পারবো। যে এখানের মধ্যে এই কথাগুলি বলতেছে, কি বলতেছে দেখো, radar uses pulses of microwaves. The emitted pulses are directed horizontally towards the rain. এরকম বৃষ্টির দিকে horizontally কি করা হয়েছে, emit করা হচ্ছে। The pulses are reflected from the rain and detected. So the time taken for the reflected pulses to return, their intensity and frequency are measured. তো frequency দেখে কি বুঝবো, frequency দেখে বুঝবো যে বৃষ্টি কি আমাদের কাছে আসতেছে নাকি দূরে যাচ্ছে। তো তাহলে এটা হলো ওই ডপলার ইফেক্টের সাথে রিলেটেড, যেটা থেকে কি করতে পারবো, ডিরেকশন বুঝতে পারবো। ইন্টেন্সিটি দেখে কি বুঝবো, ইন্টেন্সিটি দেখে আমরা বুঝবো যে কত ঘন বৃষ্টি পড়তেছে। ইন্টেন্সিটি অফ দা রিফ্লেক্টেড পালস যদি কি থাকে, বেশি থাকে, তো তার মানে বুঝবো কি অনেক ঘন ঘন বৃষ্টি পড়তেছে। যদি ইন্টেন্সিটি কম থাকে তো তখন বুঝবো কি অল্প বৃষ্টি পড়তেছে। এন্ড টাইম টেকেন ফর দা পালসেস টু রিটার্ন, এইটা কিসের ইনফরমেশন দিবে, আচ্ছা এই মিটিং এর 1 মিনিটের কম আছে, আমরা নেক্সট মিটিং এর মধ্যে এটা বলতেছি। আমার দিকে কি বলে কি করব লাগে ওকে, এরপর এখানের মধ্যে খেয়াল করো কাজটা কি, যে যে রিফ্লেক্টেড পালসটা ফেরত আসতে কতটুকু সময় লাগতেছে, ওইটা থেকে আমরা কিসের ইনফরমেশন পাবো, যে বৃষ্টি যে পড়তেছে একসাথে তো সব জায়গা জুড়ে বৃষ্টি পড়ে না, তাই না? তো তাহলে বৃষ্টি যে পড়তেছে ওইটা রেডার থেকে কত ডিসটেন্স দূরে আছে, এই ডিসটেন্সের মেজারমেন্টটা কি করতে পারবো, টাইম থেকে আমরা ওই ইনফরমেশনটা পাবো। যে রিফ্লেক্টেড পালস আসতে যদি বেশি দেরি হয় তো তার মানে কি বৃষ্টি অনেক দূরের কোন একটা ডিসটেন্সে পড়তেছে। যদি অনেক তাড়াতাড়ি রিফ্লেকশন ফেরত পেয়ে যায় তো এর মানে কি, the rain is occurring or the rain is falling nearby position of the radar. তো এই কথাটা বলছে যে কি, explain how this measurements can be used to determine কি distance to the rain, distance কিভাবে পাবো, time taken for the pulses to return থেকে পাবো, যে পালসিকো টেকনিক দিয়ে বের করব। then relative speed of the rain towards the detector, তো relative speed এর ইনফরমেশন কিসে থেকে পাবো, ফ্রিকোয়েন্সি থেকে, যে ডপলার ইফেক্টের ওইটা থেকে। ফ্রিকোয়েন্সি বাড়লে মানে কাছে আসতেছে, ফ্রিকোয়েন্সি কমতেছে মানে দূরে চলে যাচ্ছে, এমন টাইপের ব্যাপার। এন্ড অ্যামাউন্ট অফ রেইন ফলিং, বেশি করে বৃষ্টি পড়লে ইন্টেন্সিটি ফেরত পাবো বেশি, কম বৃষ্টি পড়লে পরে ইন্টেন্সিটি ফেরত পাবো কম। বুঝা গেছে? তো এইসব ব্যাপারগুলো নিয়ে লেখা। তো এটা পালসিকো টেকনিক বাদে অন্য জিনিসে রিলেটেড ছিল, তো এর জন্য আলাদা করে বলে দিছি। তো এই যে দেখো কি স্পিড অফ দ্য ওয়েভ ইজ নোন, তো ডিসটেন্স বের করা যাবে কি ওই পালসিকো টেকনিক দিয়ে। রিলেটিভ স্পিডের ব্যাপার কিভাবে পাবো,
চেঞ্জ ইন ফ্রিকোয়েন্সি থেকে, যে আমাদের ডপলার ইফেক্টের এই ফর্মুলা তোমরা পড়ছিলা না, ডেল্টা এফ বাই এফ ইজ ইকুয়াল টু ভি বাই সি, এমন একটা ফর্মুলা ও লেভেলসে থাকতে সময়। এটা তোমাদের লাগবে না, বিকজ এএস এ তোমাদের ডপলার ইফেক্ট নাই, A2 তে ডপলার ইফেক্ট আবার আসবে। সো এই ডপলার ইফেক্ট রিলেটেড কোশ্চেন দিবে না, জাস্ট এটাতে পালস ইকো টেকনিকের একটু পার্ট আছে দেখে অ্যাড করছি আর কি কোশ্চেনটা। চেঞ্জ ইন ফ্রিকোয়েন্সি যতটুকু হয়, চেঞ্জ ইন ওয়েভলেন্থ সেম অ্যামাউন্টে হয়, যে যতটুকু ফ্রিকোয়েন্সি বাড়বে ততটুকুই ওয়েভলেন্থ কমবে, বুঝছো? তো রেশিওটা সেমই থাকে। তো এখানের মধ্যে চেঞ্জ থেকে আমরা রিলেটিভ স্পিডের ইনফরমেশন পাবো। এন্ড অ্যামাউন্ট অফ রেইন, ওইটা কি? ইন্টেন্সিটি অফ দ্য রিফ্লেক্টেড পালস কি হবে? বেশি হবে। যদি বেশি বৃষ্টি পড়ে তো তাহলে ইন্টেন্সিটি অফ দ্য রিফ্লেক্টেড পালস বেশি, এন্ড ভাইস ভার্সা, কমন টাইপের। তো এইসব টাইপের কোয়েশ্চেনে আই হোপ এখন পালস ইকো টেকনিকের এই জিনিসটা নিয়ে তোমাদের আর প্রবলেম হবে না। এই যে আবার প্রত্যেকটা কোয়েশ্চেনে এই জিনিসটা থাকেই থাকে, দেখছো আফিফ? কি জিনিস? যে এক্সপ্লেইন ওয়াই পালসেস অফ মাইক্রোওয়েভস আর ইউজড rather than a continuous beam। কেন বলো? মাত্র না দুইটা কোশ্চেনের অ্যান্সার দিয়ে আসলাম। কি জিনিস? যেন কোন রিফ্লেকশনটা কোন এমিটেড পালসের জন্য পাচ্ছে ওইটা যেন কি করতে পারি? ডিস্টিংগুইশ করতে পারি। ঠিক আছে? এটা তো লিখে রাখতে হবে, এটা লিখে ফেলো এই অ্যান্সারটা। ঠিক আছে? So that reflected pulses can be distinguished from each other, or pulses, one pulse is received before the next one is emitted। ঠিক আছে? এটা কিন্তু একদম মুখস্থ অ্যানসার, এই অ্যানসারে ভুল করলে হবে না। ওকে? তনয় আসে নাই, তাও ডিস্ট্রাক্টেড, কি অবস্থা বুঝলাম না। ও আচ্ছা, এই তনয়, তোমার জন্য অনলাইন ক্লাস নিষিদ্ধ। আচ্ছা, এরপরে এই যে আবার, তো এখানের জন্য কোন ডিসটেন্সটা ইউজ করব বলো তো? 5 কিলোমিটার নাকি 200 কিলোমিটার? 5 কিলোমিটার ডিসটেন্সটা ইউজ করে দেন উই উইল ডিটারমাইন দা টাইম। ঠিক আছে তাজমান? তো তাহলে এই যে এখানের মধ্যে দেখো কোনটা ইউজ করছে, 5 কিলোমিটার ডিসটেন্সটা ইউজ করছে। যে ম্যাক্সিমাম পালস ডিউরেশন বের করার জন্য কোন ডিসটেন্সটা ইউজ করা হবে? মিনিমাম ডিসটেন্স ইউজ করা হবে। তো এই দুইটাই হলো আমাদের টেক অ্যাওয়ে ফ্রম দা টপিক। পালস ইকো টেকনিকে কি করা হয়? পালস এমিট করা হয়, ওয়েট করা হয় যেন ওই পালসটা ফেরত আসে। কেন কন্টিনিউয়াসলি কেন ছাড়া হয় না? সো দ্যাট আমরা কনফিউজ না হয়ে যায় যে কোন রিফ্লেকশনটা কোন এমিটেড পালসের জন্য আসছে। আর আরেকটা কি? ক্যালকুলেশন। কিসের ক্যালকুলেশন? ম্যাক্সিমাম পালস ডিউরেশন। তো ম্যাক্সিমাম পালস ডিউরেশন বের করতে সময় v = 2d/t ফর্মুলা ইউজ করব, কিন্তু ডিসটেন্স কোনটা ইউজ করব? মিনিমাম ডিসটেন্সটা ইউজ করব ফর ম্যাক্সিমাম পালস ডিউরেশন ক্যালকুলেশন। বুঝা গেছে মাহিন? সো এই জিনিসটাই ছিল আমাদের বেসিক্যালি পড়া। এখানের মধ্যে আবার একই জিনিস, এই টাইম দেওয়া আছে, স্পিড দেওয়া আছে, তো ডিসটেন্স বের করতে বলছে, তো v = 2d/t দিয়ে বের করতে পারবো। দেন এখানের মধ্যে আবার ওই ডপলার ইফেক্ট রিলেটেড কোশ্চেন আছে, তো এটা আমরা এর জন্য এখন করতেছি না। এন্ড ফাইনালি সি তে কি বলতেছে? যে সাম ব্যাটস ক্যান ডিটেক্ট চেঞ্জেস ইন ফ্রিকোয়েন্সি বিটুইন দ্য এমিটেড পালস এন্ড দ্য একো। যে ফ্রিকোয়েন্সি সে কি করতে পারে? ওরকম চেঞ্জটা ডিটেক্ট করতে পারে। তো সে তখন বুঝতে পারে যে সে যে প্রেটাকে ক্যাচ করতে চাচ্ছে, ওই প্রেটা কি তার কাছে আসতেছে নাকি তার থেকে দূরে চলে যাচ্ছে, এরকম একটা ইনফরমেশন সে কি করতে পারবে? ওরকম চিল্লায় চিল্লায় বের করতে পারবে। ঠিক আছে? তো এর জন্যই কিন্তু দেখবা নরমালি ওরকম এই এনিম্যাল প্ল্যানেট, ডিসকভারি চ্যানেল ওইসবের মধ্যে কতগুলো এমন দেখায় যে হান্টিং এর সময় ওইসব যেসব স্কুইরেল গুলি বা ওইসব ইঁদুর টিঁদুর গুলি তারাও কি করে ওরকম একটা জিগজ্যাগ প্যাটার্নে তারা দৌড়ায়, তারা একটা স্ট্রেট লাইনে দৌড়ায় না, সো দ্যাট তাদের প্রেডেটররাও কি করতে পারে ওইটা নিয়ে একটু কনফিউজ থাকে যে এত ইজিলি যেন তাদেরকে ক্যাচ করতে না পারে। সার্ভাইভাল ইনস্টিংক্ট তো সবারই থাকে। তো এখানের মধ্যে এইসব যাদেরকে ব্যাটরা খায় আর কি, তো ওই ব্যাট গুলা থেকে বাঁচার জন্য তারা কি করে ওরকম একটা জিগজ্যাগ লাইনে ঘুরে ইনস্টেড অফ আ স্ট্রেট লাইন, সো দ্যাট তাদেরকে এত ইজিলি কি করতে না পারে, ক্যাচ করতে না পারে। বুঝছো? তো এমন টাইপের ব্যাপার। হ্যাঁ, এই যে আচ্ছা, তো তাহলে এই জিনিসটা ছিল আমাদের ওভারঅল পালস ইকো টেকনিকের
সামারি, যে আমরা এই পুরো ওয়ার্কশিটটা নিয়ে ডিসকাস করছেন, ক্যালকুলেশন গুলো যেগুলো অ্যাকচুয়ালি তোমাদের কোশ্চেনে ফেস করতে হবে ওই ব্যাপারগুলো আমরা আলাদা করে দিছি। নেক্সট ক্লাস থেকে আমাদের ওয়েভের সবচেয়ে ইম্পর্টেন্ট, যে এইটা তোমাদের পুরা এ লেভেল সিলেবাসের জন্য কাজে লাগবে। আজকের ক্লাসে যেটাকে সবচেয়ে বেশি ইগনোর করছি এইটাই হলো সবচেয়ে বড় ইম্পর্টেন্ট টপিক, সুপারপজিশন অর ইন্টারফিয়ারেন্স বিটুইন ওয়েভস, যে দুইটা ওয়েভ একসাথে কম্বাইন হইলে পরে কি করে ওই ব্যাপারগুলো নিয়ে আমরা কথা বলবো। ঠিক আছে, তো এখন তোমাদের 1B টেস্টের তোমাদের 1B যে মকটা নেওয়া হয়েছে এইটার কপিগুলো আজকে আমি দিব। আসছো কে কে দেখে? আচ্ছা, রাফাত আসে নাই, ক্যাটরিনা গুপ্তা, দুইটা চলে গেছে নাকি কপি একটা? আচ্ছা, আলী আসছো? পাস করো তো পিছে। তনয় বেশি খারাপ করো না, ভালোই পাইছো। তাসবিদ খান, মাহাথির মাহি, ওরে বাপ রে আরিয়ান, তুমি তো 37 পাইলা কেমনে? এই তো পড়াশোনা। ওয়াসিউর, আরিফুর রহমান, ভালোই করছো, বেশি খারাপ হয় না, 40। নুজহাত জারিন তাসনিম অ্যাবসেন্ট। রাকিবুল হাসান, তনয় সাহা 43 আউট অফ 54। সুমাইয়া কামাল চৌধুরী 44। আস্তে আস্তে বাড়তেছে, আরো বাড়বে, ঠিক আছে। ফাইমা আরাফাত 50 আউট অফ 54। মইনুল ইসলাম মাহিন 52 আউট অফ 54। সামারা ইসলাম 52 আউট অফ 54। আহমেদ আমের আফিফ 53 out of 54. Azizul Hassan 53 out of 54. Khondokar Rafin 54 out of 54. ওই তো বোনাসের ওইটা আর ফাইনালি করি নাই। মুতাসিম মামুন 43 out of 54. রামিশা আরেকটু বাড়াইতে হবে, আগের থেকে বাড়ছে। এন্ড ফাইনালি দ্য প্রাইজ উইনার শাহরিয়ার রহমান 54 আউট অফ 54। জাস্ট ওর বোনাস যে মার্কস গুলো ছিল ওইটার জন্য প্রাইজ পাবে আর কি। তো তোমাদের মেকানিক্স টেস্টের জন্য সেকেন্ড আর থার্ড এর জন্য প্রাইজ দিব, ঠিক আছে। তো এখন এখানে মধ্যে দেখো এইটার জন্য তো অলরেডি দাঁড়াও আছে নাকি টাকা? হ্যাঁ, এটা করাই দেব। ওকে, সো তাহলে অলরেডি এই টেস্টের প্রাইস দিয়ে দেওয়া হয়েছে 1000। শাহরিয়ার জিতে নিছে। তো তোমাদের মেকানিক্স এর, হ্যাঁ, ফুল মেকানিক্স এর যে টেস্টটা হবে 26 তে, সবাই একটু খেয়াল করো। এই 26 তে তোমাদের যে মেকানিক্স এর টেস্টটা নেওয়া হবে ওইটার ফার্স্ট প্রাইস বুঝে নাই? বাংলাদেশি টাকা, ঠিক আছে, জিম্বাবুয়ান টাকা না, বাংলাদেশি টাকাতে 3000, ঠিক আছে। আচ্ছা, তো এখন বাকি সবার ক্লাস শেষ, যারা নাকি লেট জয়েনার যে গ্রুপে আছো, তো তোমাদেরকে এখন কোন কোন ভিডিওগুলি কবে কবে কি দেখবো রুটিনটা তোমাদের সাথে এখন ফিক্স করব। তো বাকিরা যাইতে পারো এখন।
হাফেজ।